নমস্কার, শুরু করছি এখনকার অনুষ্ঠান অশরীরী, দ্য প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, চিন্তা ভাবনা, তা হচ্ছে আমাদের ভারতবর্ষে এরকম বহু স্থান রয়েছে যেগুলোকে আমরা হরর প্লেসেস বলে থাকি বা ভৌতিক স্থান বলা হয়ে থাকে। বেশ কিছু পাহাড়ি অঞ্চল রয়েছে, অন্যান্য জায়গা রয়েছে যেখানে নানান রকম ইতিহাস জড়িয়ে রয়েছে, লোককথাও বলতে পারি। কিছু ইতিহাস, কিছু লোককথা, কিছু বিশ্বাস ইত্যাদি জড়িয়ে রয়েছে। তেমনই একটি জায়গার কথা বলবো, সেটি হচ্ছে ভানাগড়। রাজস্থানে ভানাগড় দুর্গ রয়েছে। এই যে ভানাগড় দুর্গ এই ভানাগড় দুর্গ যেমন একটা ভৌতিক একটি ইতিহাস বহন করে আসছে। দীর্ঘ সময় ধরে এই ভানাগড় দুর্গর কথা আমরা শুনে এসেছি এবং লোকবিশ্বাসের কথা আমরা শুনে এসেছি। ভানাগড় দুর্গ যেমন রাজস্থানে একটি রয়েছে, এছাড়া আরো অনেকগুলি জায়গা, রাজস্থানে আরেকটি জায়গাও রয়েছে, কুলধারা বলে একটি জায়গা রয়েছে, কুলধারা গ্রাম। কুলধারা গ্রামেও কিন্তু এরকম কিছু অস্বাভাবিক, কিছু অতিপ্রাকৃত ঘটনা ঘটে থাকে বলে মনে করা হয়। তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের একটি জায়গা রয়েছে এবং সেই জায়গাতেও বলা হয় যে ভৌতিক কিছু কার্যকলাপ ঘটে থাকে, কিছু সমস্যা তৈরি হয়ে থাকে এবং এক একটি এই অতিপ্রাকৃত ঘটনার পিছনে একটা বড়সড় ঐতিহাসিক প্রেক্ষাপট লুকিয়ে রয়েছে, মানুষের বিশ্বাস লুকিয়ে রয়েছে, মানুষের ধারণা লুকিয়ে রয়েছে। এবার যদি আপনি বলেন বৈজ্ঞানিক ব্যাখ্যা কি এর পাওয়া গিয়েছে, না, বিজ্ঞানের ব্যাখ্যা এর পাওয়া যায়নি। কারণ বিজ্ঞান বলতে গেলে তারা তো সবসময় বিশ্বাস হচ্ছে লজিকের উপরে, যে কি লজিকে মানুষ বলছে যে এখানে কোনো অস্বাভাবিক কিছু বিষয় রয়েছে। যেমন বাংলাদেশে চলন বিলের কথা অনেকেই জেনে থাকেন। তারাস, সিরাজগঞ্জের তারাস জমিদার বাড়ি, সেখানে কিছু অংশ এলাকায় ভৌতিক ঘটনা ঘটে থাকে ইত্যাদি বলা হয়। তো এই যে ভানাগড়ের একটি গল্প রয়েছে। গল্পটি হচ্ছে যে ভানাগড় দুর্গ এটি একটি অভিশপ্ত দুর্গ। লোকমুখে শোনা যায় যে যেখানে ওই দুর্গের যে মানে রানী ছিলেন, সেই রানীকে রত্নাবতী তাকে ভালোবেসে ফেলেছিলেন একজন তান্ত্রিক, এবং এই তান্ত্রিকের ভালোবাসায় সাড়া দেননি দুর্গের রানী। স্বাভাবিকভাবেই আপনি একজনকে ভালোবাসলেন, এবং এখনকার যুগে যদি আপনি দেখেন, এরকম তো কত প্রত্যাখ্যান হয়েছে ভালোবাসায়। তার পরবর্তীকালে মানুষ হিংস্রতার পথ বেছে নিয়েছে, কত রকম ঘটনা ঘটেছে, খবরের শিরোনামে চলে এসছে সে সমস্ত ঘটনা। তো এটা অনেক পুরনো প্রাচীন কিছু লোককথা। দুরকম কথা শোনা যায় ভানাগড় দুর্গ নিয়ে রাজস্থানে। যেটা আমি বলছি, এটা বেশিরভাগ ক্ষেত্রে এটি জানা যায় যে তান্ত্রিকের ভালোবাসায় তান্ত্রিক করেছিলেন, এবং সেটা রত্নাবতী, এবং রত্নাবতীকে যিনি ভালোবেসেছিলেন তিনি চেয়েছিলেন তার সঙ্গে সংসার বাঁধতে এবং তার সঙ্গে জীবন কাটাতে, কিন্তু কোনোভাবেই স্বাভাবিকভাবে একজন তন্ত্র সাধক তার সঙ্গে সংসার পাতবেন এমন কোনো মানে চিন্তা ভাবনা, এমন কোনো মানসিকতা রত্নাবতী দেবীর ছিল না, যার জন্য খুব সহজভাবেই কিন্তু তার এই ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছিলেন দেবী রত্নাবতী। এবং তিনি সিংঘিয়া, অর্থাৎ যে তান্ত্রিক কালো জাদু করতেন, অর্থাৎ যে তন্ত্রক্রিয়া করতেন সিংঘিয়া, তিনি তাতে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যান, রেগে যান, এবং একটি ঘটনাতে তিনি পাথর চাপা পড়ে মৃত্যু হয়। তার কথা এরকমই শোনা যায়। এবং তিনি মারা যাওয়ার আগে অভিশাপ দিয়েছিলেন যে এই দুর্গের পতন ঘটবে, ভানাগড় দুর্গের, এবং শুধু দুর্গই নয়,
এই দুর্গকে কেন্দ্র করে যে চারপাশের এলাকা, এই এলাকাতেও কোনো মানুষ থাকবেন না, জনমানব শূন্য হয়ে যাবে এই এলাকা। এটা একটা মত শোনা যায়, এরকম কিছু লোককথা শোনা যায়। আর আরেকটি মত শোনা যায়, সেটি হচ্ছে একজন তপস্বীর কথা। তিনি অভিশাপ দিয়েছিলেন, যেমন আমরা সবসময় দেখেছি যে ঋষি দুর্বাসার কথা শুনেছি, তেমনি একজন তপস্বী ছিলেন যিনি তার আগে বলে রাখি, বানাগড় দুর্গ কিন্তু ষোড়শ শতকে তৈরি হয়েছিল। ষোড়শ শতকে এই বানাগড় দুর্গকে তৈরি করেছিল রাজস্থানে তৎকালীন মুঘল সম্রাট আকবরের সমসাময়িক আরেকজন রাজা ছিলেন আম্বার রাজা ভগবান দাস। তার যে ছোট সন্তান, এবং সেই ছোট সন্তান মধু সিংহের জন্যই কিন্তু এই বানাগড় দুর্গ প্রতিষ্ঠা করা হয়, তৈরি করা হয়, এবং ষোড়শ শতকে সেটি প্রতিষ্ঠা হয়েছিল। এবং পরবর্তীকালে এবং এই ধরনের ঘটনাতে আস্তে আস্তে জায়গাটা কিন্তু অভিশপ্ত বলেই মানুষ মনে করে, মানুষ অনেকটা দূরে চলে যায়। হ্যাঁ, এটি কিন্তু এখনো দর্শনীয় স্থান, বুঝতেই পারছেন, পুরনো প্রাচীন দুর্গ, ডেফিনিট করে প্রচুর মানুষ যান, প্রচুর পর্যটকদের ওখানে ভিড় হয়, তারা সেখানে যান। তবে এই যে অভিশপ্ত বানাগড় এবং অভিশপ্ত এই দুর্গর সঙ্গে যুক্ত আরো অনেক কিছু বিষয় রয়েছে। আরেকজনের কথা বলি, গুরু বালুনাথ, যিনি বলেছিলেন, গুরু বালুনাথ একজন সাধক ছিলেন, তিনি বলেছিলেন বানাগড় দুর্গ তৈরি হোক কোনো আপত্তি নেই, কিন্তু এই দুর্গের ছায়া যেন আমার বাসস্থানে না পড়ে। স্বাভাবিকভাবেই ওই দুর্গ তৈরি হয় এবং ওই দুর্গের ছায়া ওনার বাসস্থানে পড়ে, এবং তাতে উনি নাকি অভিশাপ দিয়েছিলেন যে দুর্গের পতন ঘটবে এবং ওই এলাকার অভিশপ্ত হয়ে যাবে। বলা হয় ওই এলাকাতে কোনো মানুষের যদি মৃত্যু হয়, সে আবার পুনর্জন্ম নেয় না, এরকম মানুষের বিশ্বাস। এমন কেউ যদি ছাদ দিতে যায় তার বাড়িতে, সেই ছাদ ভেঙে গেছে যতবার হয়েছে। এই সমস্ত লোককথা পর্যটকরা গিয়ে, অনেক পর্যটক তাদের বক্তব্য বলেছেন যে সাক্ষাৎকারে, যে তারা ফিসফিসানির শব্দ শুনেছেন দুর্গের ভিতর গিয়ে, তারা কোনো ছায়ামূর্তি দূর থেকে দেখেছেন, বাচ্চাদের হাসির আওয়াজ পেয়েছে, হঠাৎ হঠাৎ করে এক একটা ঘরের মধ্যে বা বারান্দা দালানের মধ্যে শীতলতা অনুভব করেছেন, ভারী হয়ে যাচ্ছে শরীর, এরকম কিছু অনুভূতি তারা শেয়ার করেছেন মানুষের সঙ্গে। এই সমস্তর জন্য এটা কিন্তু বিজ্ঞান ভিত্তিক কথা বলছি, যে এই অলৌকিক ঘটনাগুলো যে ঘুরছে, মানুষের মুখে ফিরছে, তাই ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ ASI, ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ একদম তারা ডিসাইড করলো যে ঠিক সূর্যাস্তের পর সূর্য আবার উদয় হওয়া পর্যন্ত এই যে টাইম স্প্যানটা, এর মধ্যে কোনো পর্যটক আর ওইখানে ওই এলাকায় প্রবেশ করতে পারবেন না। দুর্গ তো নয়, ওই এলাকায় প্রবেশ করতে পারবে না, এটা ASI একদম মানে আইনসিদ্ধভাবে তৈরি করে দিয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত এই ধরনের কথা, লোককথা মানুষের মুখে ফেরে। বিজ্ঞান আজ অব্দি এর কোনো কারণ খুঁজে পায়নি। এর পিছনে সত্যি মানুষের মনের ভয়, জমে থাকা ভয়, না এখনো মানুষ, কিন্তু তবে এটা সত্যি কথা, আজ অব্দি যারা যারা পর্যটক ওখানে গেছেন, প্রত্যেকটি পর্যটকের একই অনুভূতি হয়েছে, এই অদ্ভুত শব্দ শোনা, হাসির আওয়াজ, তারপরে হেঁটে চলে যাওয়া, কারোর কেউ অনুসরণ করছে কাউকে এরকম মনে হওয়া ইত্যাদি কিন্তু হয়েছে। আমরা এরকম আরো কিছু ঘটনা আপনাদের সামনে নিয়ে আসবো। তবে আরেকটা কথা বলে রাখি, ভানাগড় এই দুর্গ নিয়ে কিন্তু অনেক ছবিও তৈরি হয়েছে, মুভিজ হয়েছে, সিরিয়াল হয়েছে, অনেক কিছু হয়েছে। এর পরবর্তী দিনে, পরবর্তী পর্বে আরেকটি বিষয়ের উপরে আমরা কিন্তু আলোকপাত করব আজকের এই বিশেষ অনুষ্ঠানে, অশরীরী প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। অবশ্যই নজরে রাখুন আমাদের এই অনুষ্ঠান। নমস্কার।